আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সেন্টেন্স মেকিং কোর্সের 14 নম্বরের ক্লাস। আজকের ক্লাসের শুরুতেই একটা দুঃখ প্রকাশ করছি যে 13 নম্বর ক্লাসের বাড়ির কাজ আপনাদের প্রায় সবার ভুল হয়েছে, অল্প কয়েকজন স্টুডেন্ট ছাড়া। তো মোট মিলিয়ে 38 জন না জানি 40 জন বাড়ির কাজ দিয়েছেন। তার মধ্যে 10 জনের হয়তো বাড়ির কাজ সঠিক হয়েছে, আর 30 জন ভুল করেছেন। তো এটা নিয়ে আমি বেশ চিন্তিত যে এতজন স্টুডেন্ট বাড়ির কাজ কেন ভুল করলো। অবশেষে যে বিষয়টা আমি অনুধাবন করলাম যে আসলে আপনারা সেই পরিশ্রমটা করেন নাই, সত্যি বলতে যেটা করছেন, আহ যতটুকু করছেন তার চেয়ে আরো বেশি করার দরকার ছিল। আমরা সেই 10 নম্বর ক্লাস থেকে বলে আসছি যে আমাদের পড়া ভারী হচ্ছে। সো দেখা গেল যে আপনি 12 নম্বর ক্লাসে যে পরিমাণ পরিশ্রম করছেন, 13 নম্বর ক্লাসেও ওই সেম পরিমাণ পরিশ্রম করছেন। আসলে 13 নম্বর মানে ক্লাসে আরো পরিশ্রম বেশি দরকার ছিল। হ্যাঁ, 13 নম্বর ক্লাসে আমরা ফ্রেজের সংজ্ঞা দিয়েছি, ফ্রেজ বোঝানোর চেষ্টা করেছি এবং নতুন কিছু ফ্রেজ শিখেছি। আরো কিছু খুঁটিনাটি বিষয় ছিল, সেন্টেন্সের একটা স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করেছি। তো বলা যায় যে 13 নম্বর ক্লাসটা আগের ক্লাসের তুলনায় একটু ভারী ছিল। তো যেহেতু ভারী ছিল, সুতরাং আপনাকে পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু আপনারা করেন নাই। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আপনারা গণহারে সবাই ভুল করছেন। তো আজকের ক্লাসে যে কাজটা করব, এই যে আপনারা 13 নম্বর ক্লাসের বাড়ির কাজে ভুল করলেন, কে কোথায় ভুল করলেন, কেন ভুল করলেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। তো চলুন তাহলে বন্ধুরা, আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করি। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। শুধু মানে ভুল শুধরানোটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি না বুঝেন কেন ভুল করতেছেন, কোথায় ভুল করতেছেন, তাহলে সামনে ভালো কিছু করতে পারবেন না। চাইলে আজকে নতুন টপিক পড়াইতে পারি, কিন্তু শুধু সামনে দৌড়াইলেই হবে না। আপনি জুতা পায়ে দিয়ে দৌড়াইতেছেন, জুতা একটা ছিঁড়ে গেছে। এখন ছেঁড়া জুতা মানে একটু যে ঠিক করবেন ওটা না করে সামনের দিকে দৌড় না, জুতা ছিঁড়ে গেছে ওটা একটু ঠিক করেন, তারপর আবার দৌড়ান। তো আপনাদের অবস্থা এমন হয়ে গেছে, গণহারে এত স্টুডেন্ট ভুল করছে। সো আমি প্রয়োজন মনে করলাম যে না, এটার উপর একটা সলিউশন ক্লাস বা পর্যালোচনামূলক ক্লাস হওয়া দরকার। এই কারণেই মূলত আজকের ক্লাস। তো চলুন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স, সাথে আছি আমি মাসুদ পারভেজ, এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ পুরো কোর্স জুড়ে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, শুরুতেই যে কথাটা বলছিলাম যে আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম ধর্মী। সো আজকের ক্লাসের যে শিরোনাম, এই ক্লাসের শিরোনাম হচ্ছে বাড়ির কাজ পর্যালোচনা। আজকে আমাদের ক্লাস নাম্বার 14। তবে আমাদের আজকের ক্লাসে 13 নম্বর ক্লাসে যে বাড়ির কাজ দিয়েছি সেটা নিয়ে আলোচনা হবে আর কি। আপনারা কোথায় কি ভুল করেছেন, কেন ভুল হলো, একজন শিক্ষক হিসেবে এই বিষয়গুলো আমার বুঝতে হবে আপনার মাইন্ডে কি চলতেছিল। মানে আসলে কি আমার লেসন ডিজাইনের মধ্যে কোনো সমস্যা, নাকি আপনি পরিশ্রম কম করছেন, এটা তো বুঝতে হবে, তাই না? তো এগুলো নিয়ে মূলত মূলত আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। সেই সাথে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ লেসন দিব। তো একটু খেয়াল করেন, গত ক্লাসে আপনাদেরকে আমরা কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, যে স্ক্রিনে যে বাংলা বাক্যগুলো ছিল এগুলো ইংরেজি করতে দিয়েছিলাম। আর এখানে যে ইংরেজি বাক্যগুলো আছে, মানে ইংরেজি যেগুলো আছে এগুলোকে আমরা বাংলা করতে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে যে কাজটা করব যে এগুলাই আমরা একটা একটা করে সেন্টেন্স ধরে আমরা আলোচনা করব, যে কোনটা কি কেমনে হইলো, আপনারা কোথায় ভুল করলেন, এগুলো আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করি। তো মূল ক্লাসে ঢোকার আগে গত ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ লেসন আমরা দেখে নিব। গত 13 নম্বর ক্লাসে আমরা কিছু লেসন দিয়েছিলাম, কিছু জিনিস পড়িয়েছিলাম আপনাদেরকে, সেগুলো একটু দেখে নিব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ক্লাসের পরেও যদি কেউ এই সেম টপিকে ভুল করেন, তাহলে ভাই আপনি ছেড়ে দেন পড়ালেখা, আপনার দ্বারা হবে না। মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ বাড়িয়ে দেন। গত ক্লাসের আমরা কিছু পড়া দেখি। খেয়াল করেন, স্ক্রিনে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেমন নিউ মানে নতুন, ওল্ড মানে পুরাতন, বিগ মানে বড়, স্মল মানে ছোট, চিপ মানে সস্তা। এই যে ইংরেজি শব্দগুলা, এগুলো হচ্ছে এমন শব্দ যে শব্দ দিয়ে কোনো বস্তুর নামকে বোঝায় না। যেমন টেবিল, এটা একটা বস্তুর নাম, এগুলা দিয়ে বস্তুর নামকে বোঝায় না, এগুলো একটা গুণ বোঝায় বা দোষ বোঝায়। দোষ বুঝেন, যেমন চিপ,
এটা একটা খারাপ গুণ, সস্তা। তার নিউ, এটা একটা ভালো গুণ, মানে দোষ বা গুণ বোঝায়। হ্যাঁ, একটা অবস্থা বোঝায়। এটা হচ্ছে এই ধরনের শব্দ এগুলা। তারপর আমরা আরো দেখতে পারি, যেমন কস্টলি মানে দামি, টেস্টি মানে সুস্বাদু, টেস্টলেস মানে স্বাদহীন, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ মন্দ। এই শব্দগুলা দিয়েও কোনো বস্তুর নামকে বোঝায় না। এই শব্দগুলোর যে অর্থ, এই অর্থগুলোতে কোনো দোষ বা গুণকে বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা কন্ডিশন, হ্যাঁ এগুলাকে বোঝাচ্ছে। কি বুঝতে পারছেন না? এগুলো কিন্তু গত ক্লাসের পর আবার দেখাচ্ছি। তারপর দেখেন, ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে নোংরা, লার্জ মানে বিশাল, ন্যারো মানে সংকীর্ণ, তারপর টল মানে লম্বা। এই শব্দগুলো দিয়েও কোনো বস্তুর নামকে বোঝায় না। হ্যাঁ, টেবিল, যেমন আমরা ফ্যান, ফ্যান বলতে একটা বস্তুকে বুঝি, ফ্যান একটা বস্তুর নাম, কিন্তু এগুলো আসলে কোনো বস্তুর নাম না, এগুলো হচ্ছে বস্তুর গুণকে বোঝায়। হ্যাঁ, কি করে, গুণ, দোষ গুণ, এগুলো বোঝায়। তারপর দেখেন, শর্ট মানে খাটো, ওপেন মানে খোলা, ক্লোজ, ক্লোজ এখানে সরি ইডি হবে, এটা দূর, বারবার একই ভুল হচ্ছে। ক্লোজ মানে বন্ধ। তারপর হচ্ছে বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে অসুন্দর। এই শব্দগুলাও কোনো বস্তুর নামকে বোঝায় না। এই শব্দগুলোর অর্থ বোঝায় মূলত হচ্ছে কোনো দোষ, গুণ বা অবস্থা, এগুলো বোঝায়। তাহলে আমরা বলতে পারি, স্ক্রিনের উপর দিকে যে শব্দগুলো আছে, এই জাতীয় শব্দ কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায়। দ্যাট মিন্স কোনো কিছুর গুণাগুণকে বোঝায়, ধরন বোঝায়, অবস্থা ইত্যাদি বোঝায়। এতটুকু তো বুঝতে পারছেন না? দেখেন, আমি তো চাইলে বলতেই পারি অ্যাডজেক্টিভ কাকে বলে, কিন্তু আমি তো গ্রামার টার্ম এখন নিয়ে আসবো না। রিডিং ব্যাচের কথা একটু মনে করে দেখেন। সিলেবল পড়াইছে 6 নম্বর সেকশনে গিয়া, চাইলে তো সেকশন 2 থেকে সিলেবল পড়ানো যেত, যাইতো না? যে ভাওয়ালের পর কনসোনেন্ট থাকলে সেটাকে ক্লোজ সিলেবল বলে, যেমন বিএটি, ব্যাট। কিন্তু আমরা তো পড়াই নাই। আগে নর্মালি বুঝেন, গ্রামার টার্ম এখন যাওয়া যাবে না, পরে ওগুলো দেরি আছে। আচ্ছা, তাহলে এই ধরনের শব্দগুলো দিয়ে দোষ গুণ অবস্থা বোঝায়, কোনো বস্তুর নাম বোঝায় না। ভাই একটু মাথায় ঢুকান, ভাই ঢুকান, মাথায় ঢুকান, ভাই মাথায় ঢুকান। মাথায় না ঢুকায় বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করলে তো ভুল হবে। ঢুকছে মাথায় যে এই শব্দগুলা দিয়ে কোনো কিছুর গুণাগুণকে বোঝায়, ধরন বোঝায়, অবস্থা বোঝায়, তাই না? যেমন আপনি বললেন স্মল, স্মল মানে ছোট, এটাকে একটা গুণাগুণ বোঝাচ্ছে না? এভাবে প্রত্যেকটা শব্দ। আচ্ছা, খেয়াল করেন, এই জাতীয় শব্দ যখন ব্যবহার করতে হয়, তখন এটাকে মূল শব্দের আগে বসাইতে হয়। মূল শব্দ মানে যে শব্দের গুণাগুণ বর্ণনা করবেন আপনি। ধরেন আপনি বলতে চান যে একটি নতুন বই। কি বলতে চান? একটি নতুন বই। আপনাকে বলতে হবে এ নিউ বুক, অর্থাৎ এই যে নিউ যে শব্দটা আছে যেটা দিয়ে গুণাগুণ বোঝাচ্ছে, এটা আসবে ঠিক বুকের আগে। আপনি যদি বলেন যে নিউ এ বুক, হবে না। আপনি যদি বলেন এ বুক নিউ, হবে না। আপনাকে বলতে হবে এই নিউ বুক, অর্থাৎ নিউ এই শব্দটাকে এই বুকের আগেই আনতে হবে। অনুরূপভাবে আপনি বলতে পারেন যে একটা নতুন ব্যাগ, আপনাকে বলতে হবে এ নিউ ব্যাগ। আরে ভাই, এগুলো পুরান পড়া, সেই 3 নম্বর ক্লাসে আমরা এগুলো পড়ে আসছি আমরা। আপনি বলেন যে একটা আহ, দামি ব্যাগ, আপনি বলেন এ কস্টলি ব্যাগ, অর্থাৎ কস্টলি এই শব্দটা ব্যাগের আগে আনতে হবে, মানে কস্টলি এর পরপরই ব্যাগটাকে আনতে হবে। আপনি যার গুণাগুণ বুঝাচ্ছেন, হ্যাঁ, ওই শব্দের আগে বসবে। এতটুকু বুঝেন নাই কারা কারা? হাত তোলেন। এই কথাটা বুঝেন নাই কারা কারা? যে এই ধরনের শব্দ যখন আমরা ব্যবহার করব, তখন কোথায় বসবে? মানে যে শব্দের গুণাগুণ বর্ণনা করব তার আগে বসবে। উদাহরণ দিয়ে বুঝে, যেমন আমরা নতুন বইকে বুঝাবো, মানে বইটা যে নতুন এটা বুঝাইতে যাচ্ছি, সুতরাং বইয়ের আগে বসবে। একটি নতুন বই ইংরেজি হচ্ছে নিউ বুক। মার্শাল্লাহ, সবাই দিয়ে হাত নামায় রাখছেন, হ্যাঁ। আচ্ছা, যাক। তো একটু একটু মনে রাখতে হবে ভাই, এটা মনে রাখতেই হবে। ভাই, এর আগে তো আমরা মুখস্থ করছি এই নিউ বুক, কিন্তু এখন তো ব্যাখ্যা করতেছি। এই নিউ বুক এটা তো নতুন পড়া না, এটা পুরান পড়া। মানে 13 নম্বর ক্লাসে আমরা ব্যাখ্যা করছি। হ্যাঁ, চাইলে তো নিউ এ বুকও হইতে পারতো, নিউ এ বুক হইতে পারতো না? এ বুক নিউ হইতে পারতো না? হইতে তো পারতো। কিন্তু নিয়ম হচ্ছে যে না, আপনার মন চাইলো আর নিউটাকে যেখানে সেখানে বসানো হবে না, এটা বুকের আগে আনতে হবে। বুকের সাথে মানে যার গুণাগুণ বর্ণনা করবে তার সাথে ওর সম্পর্ক।
এখানে বুকের পরিবর্তে অন্য যে কোনো শব্দ হইতে পারে। মাথায় ঢুকান ভাই, মাথায় ঢুকান। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো গত ক্লাসে আমরা কিছু ফ্রেজ শিখেছিলাম, চলেন ফ্রেজগুলো দেখি। যেমন আমরা শিখেছি নতুন বইটি, এর ইংরেজি হচ্ছে দ্য নিউ বুক। শুনেন, যদি নতুন ঢেকে দেই, ধরেন আমি নতুন ঢেকে দিলাম, বইটি এর ইংরেজি হচ্ছে দা বুক, কলমটি এর ইংরেজি হচ্ছে দা পেন, ঘড়িটি এর ইংরেজি দা ক্লক, ফ্যানটি এর ইংরেজি দা ফ্যান। আরে ভাই, এগুলো তো পুরান পড়া, এগুলো কি নতুন কিছু? এই যে দা বুক, দা দা পেন, দা ক্লক, তারপর হচ্ছে দা ফ্যান, এগুলো কি নতুন? এগুলো পুরান পড়া ভাই, পুরান পড়া। আমরা গত ক্লাসে শুধু এতটুকু শিখছিলাম, আমাদের যদি বলার দরকার পড়ে যে নতুন বইটি, হ্যাঁ নতুন বইটি, শুনেন, বইটি নতুন ওইটা না, ওইটা আমরা আগে শিখছি। আমরা গত ক্লাসে এইভাবে বলছি যে অনেক সময় আমাদের দরকার পড়ে, এ নতুন বইটা কই রাখছো? ওই যে গতকালকে যে কিনে আনলাম, নতুন বইটা কই রাখছো? এই যে দরকার কিন্তু পড়ে এই ধরনের আমাদের ফ্রেজ ব্যবহার করার বা এই ধরনের কথাবার্তা বলা আমাদের দরকার পড়ে। তো এখন শুধু আমাদেরকে ধরেন নতুন 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 এটা আমাদেরকে আনতে হবে। তো নতুনের ইংরেজি নিউ, নিউটা কোথায় আসবে? নিউটা আসবে ঠিক বুকের আগে, পেনের আগে, ঘড়ির আগে, ফ্যানের আগে। ভাই, ফ্রেজ ব্যাখ্যা করা উচিত না, ফ্রেজ ডিরেক্ট মুখস্থ করাইতে হয়। কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু বুঝে মুখস্থ করেন, মুখস্থ তো করবেন, একটু বুঝে মুখস্থ করেন। এই যে বুঝাইতে গেছি, আপনারা মুখস্থই ছেড়ে দিছেন, বুঝাইতে গেছি আপনারা মুখস্থ ছেড়ে দিছেন। আজকে আমি ধুলাই দিব তো, আপনারা এই এই সহজ সহজ ফ্রেজগুলো আপনারা ভুল করছেন। আছে তো বাড়ির কাছে আমল নাম আছে, একটু পরে তো ধরবো আমি একটা একটা করে। খেয়াল করেন, নতুন বইটি দ্য নিউ বুক, নিউ দ্য বুক, দ্য বুক নিউ, হ্যাঁ, আহ, তারপরে হচ্ছে বুক দ্য নিউ, এগুলো কোনোটাই হবে না। দ্য নিউ বুক মানে নিউ, এটা আসবে ঠিক বইয়ের আগে। এতটুকু বুঝছেন? না বুঝলে হাত তুলবেন ভাই। আলাম, উফ, পড়াইতে গিয়ে যে কতগুলো মানে ঘাট ধরছি আমি। আপনারা তো এখানে সিনিয়র, যদি এমন হইতো, মানে ধরেন এখানে আমার যারা আছে সবাই ছোট, ক্লাস 8 9 এর বাচ্চা, মোবাইলের ভিতরতে হাতটা ধইরা মাথার মধ্যে ধরে পড়াইতাম, বুঝাইতাম, এমনি করে বুঝাই, তারপরে যদি না বুঝে, তাইলে তো এটা তো ভাই আমার ব্যর্থতা না। আচ্ছা, দেখেন, একটু বুঝতে পারছেন আশা করি। অনুরূপ ভাবে আমরা যদি বলতে চাই পুরাতন বইটি, তাহলে হবে দি ওল্ড বুক, পুরাতন কলমটি দি ওল্ড পেন, পুরাতন ঘড়িটি দি ওল্ড ক্লক, পুরাতন ফ্যানটি দি ওল্ড ফ্যান। ইজি না? এখন এখানে না ওল্ড আমরা লাগাইছি, এই ওল্ড এর পরিবর্তে আমরা অন্য যে কোনো কিছু যদি দরকার পড়ে আমরা নিয়ে আসবো। যেমন আমরা বলতে পারি পুরাতন বাড়িটি দি ওল্ড হাউস, লম্বা গাছটি দ্য টল ট্রি, পরিষ্কার গ্লাসটি দ্য ক্লিন গ্লাস, দামি গাড়িটি দ্য কস্টলি কার। তাই না? একদম সহজ, মানে আপনি এই জিনিসটার গুণ বর্ণনা করতেছেন কি দিয়ে? এই শব্দটা দিয়ে। আপনি গাছের গুণ বর্ণনা বর্ণনা করতেছেন লম্বা শব্দ দিয়ে। আপনি গ্লাসের গুণ বর্ণনা করতেছেন পরিষ্কার শব্দটা দিয়ে। আপনি গাড়ি শব্দের গুণাগুণ বর্ণনা করতেছেন এই দামি শব্দটা দিয়ে। তাই না? এই যে ঠিক আগ বরাবরই হবে। বুঝতে পারলে কি একদম সহজ। ওকে, চলেন আরো কিছু ফ্রেজ দেখছিলাম, ওইগুলো একটু দেখি। আমরা শিখেছি দিস নিউ বুক মানে এই নতুন বইটি। আচ্ছা, এখানেও নতুন শব্দটাকে আমরা কেটে দেই, ধরেন এগুলো আমরা কেটে দিলাম। এই বইটি এর ইংরেজি যে দিস বুক, এটা কি নতুন পড়া? এটা পুরান পড়া। এই কলমটি, তারপরে সরি ওই কলমটি দ্যাট পেন, তারপর হচ্ছে এই ঘড়িটি দিস ক্লক, ওই ফ্যানটি দ্যাট ফ্যান, এগুলো তো ভাই পুরান। ওই বইটি, এটা কি নতুন? আমি মন দ্বারা বুঝাই 13 নম্বর ক্লাসে আপনারা যে এত ভুল করছেন, আমি মন দ্বারা বুঝাইতে পারতাম যদি আমি দিস বুক না পড়ে আসতাম আগে। মন দ্বারা বুঝাইতে পারতাম যদি আমি দ্যাট দ্যাট পেন আগে না পড়ে আসতাম, যদি এই ধরনের ফ্রেজগুলো আগে না পড়ে আসতাম, তাহলে আমার কাছে
মানে বুঝতে পারতাম যে না, আমি একদিন স্টুডেন্টকে অনেক বেশি লোড দিয়ে ফেলাইছি, এই জন্য স্টুডেন্টরা ভুল করছে। যেখানে আমি খুব সাবধানতার সাথে একটু একটু করে পড়াকে বাড়াচ্ছি, আগাচ্ছি, তারপরেও যখন স্টুডেন্টরা ভুল করে, ভাই এটা আমি একজন শিক্ষক হিসেবে কি করবো, এটা আমি মেনে নিতে পারি না আমি। আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আমি কি সরাসরি এটা শিখাইছি? এর আগে কি আমি আপনার এর আগের স্টেপ কমপ্লিট করে আসি নাই? আমি কি এর আগে শিখাই নাই এই বইটির ইংরেজি কি? এর আগে কি শিখাই নাই যে এই ঘড়িটির ইংরেজি কি? শুধু আজকে আমরা একটু গুণাগুণ বর্ণনা করা শিখতেছি, মাঝখানে শুধু একটা মানে যার গুণাগুণ বর্ণনা করতেছি তার আগে একটা এরকম গুণাগুণমূলক শব্দ আনতেছি, আর এতে আপনাদের এই অবস্থা। এই ব্যর্থতা থেকে আমার মানতে পারতাম যদি আমি আগের গুলো না পড়ায় আসতাম, মানতে পারতাম যে এই ক্লাসটা যদি আমাদের 5 নাম্বার ক্লাস হইতো, 6 নাম্বার ক্লাস হইতো, যে না আপনি শুরুতেই অনেক ভারী পড়া পড়াইছেন, 13 নাম্বার ক্লাসে এসে পড়া পড়াইছি, তারপরেও আপনার উল্টাপাল্টা করে বসে বসে রাখছেন। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের কোর্সের গতিতে চলবে। যত সামনের দিকে যাবেন পরিশ্রম বাড়াইতে থাকবেন। আমি এখন থেকে বলে দিচ্ছি, 2 ঘন্টা করে সময় দিবেন মিনিমাম, মিনিমাম 2 ঘন্টা এখন। আর তারপরে যদি কেউ না পারেন, সেটা ব্যর্থতা দায়ভার সম্পূর্ণ আপনার। 2 ঘন্টা হবে না, 4 ঘন্টা পরিশ্রম করবেন। আর এগুলো না হওয়ার কি আছে ভাই? ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, পরে এগুলো যদি দেখে, হবে না কেন? চলেন সামনে আগে। অনুরূপভাবে এই নতুন গাড়িটি, আরে ভাই এই গাড়িটি, দিস কার, এটা আমরা আগেই পড়ে আসছি। এখন শুধু বলবো এই নতুন গাড়ি, শুধু বলবো দিস নিউ কার, কারণ নিউটাকে আপনি যদি আগে আনেন হবে না, পরে আনেন হবে না, এটাকে কারের ঠিক আগেই আনতে হবে। দিস নিউ কার, ওই গাছটি আমরা আগেই পড়ে আসছি, দ্যাট ট্রি। আজকে শুধু আমরা শিখতেছি দ্যাট টল ট্রি। তারপর দেখেন এই ছোট টেবিলটি, মানে এই টেবিলটি আগেই পড়ে আসছি, দিস টেবিল। শুধু ছোট শব্দের ইংরেজি বসাইতে হবে, দিস স্মল টেবিল। তারপর হচ্ছে ওই বড় ঘড়িটি, ওই ঘড়িটা আগেই পড়ে আসছি, দ্যাট ক্লক। শুধু বিগটা আনতে হবে ক্লকের আগে, এতটুকুই তো। বুঝতে পারলে একদম সহজ। দিস ক্লিন বেড, এই পরিষ্কার বিছানাটি। দ্যাট ওপেন উইন্ডো, ওই খোলা জানালাটি। দিস স্ট্রং ডোর, এই মজবুত দরজাটি। দ্যাট চিপ টেবিল, ওই সস্তা টেবিলটি। কি বুঝছেন কিছুটা? যে রিভিশন দেওয়ার দরকার আপনাদের, ওটা আমার দিতে হয়। আচ্ছা চলুন, যেহেতু আমাদের ফ্রেজ দেখা শেষ, তাহলে আমাদের মূল যে ক্লাসের আলোচ্য বিষয়, যে বাড়ির কাজ পর্যালোচনা, 13 নম্বর ক্লাসের উপর, এটা আমরা শুরু করি। খেয়াল করেন, মনোযোগ বাড়ায় দেন। স্ক্রিনে এই বাংলা থেকে ইংরেজি করতে দিয়েছিলাম এগুলোকে আমরা, আর এগুলা করতে দিয়েছিলাম ইংরেজি থেকে বাংলা। তো এই পর্যায়ে আমরা যেটা করব, যে আমরা প্রথমে বাংলা থেকে ইংরেজির যে হোমওয়ার্কগুলো ছিল ওগুলো আমরা আলোচনা করব। সবাই মনোযোগ বাড়ায় দেন। তো এগুলো ছিল আমাদের বাংলা থেকে ইংরেজি। এখানে অনেকগুলো বাক্য আছে, আমরা একটা একটা করে ধরে ধরে আলোচনা করবো, একটা একটা করে। একটা মানে লাইনের জন্য একটা করে স্লাইড আসবে ইনশাল্লাহ। খেয়াল করেন, সর্বপ্রথম যে আমাদের যে বাংলাটা ছিল, সেটা ছিল একটি নতুন কলম। একটি নতুন কলম, এই দুঃখ কারে দেখাবো? এখানেও ভুল করছে স্টুডেন্টরা, যেটা ক্লাস 2 নাম্বার ক্লাসে পড়ে আসছি, এখানেও ভুল করছে। দেখি কারা কারা ভুল করছে এখানে। একশো আট কে আছেন? আনমিউট করেন, 108 আনমিউট করেন। 108। আরে নয়ন ভাই ভুল করছেন, নাউজুবিল, আহা। 108 যে নয়ন ভাই, এটা তো আমি জানি না। আনমিউট করেন নয়ন ভাই, 108। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধরবো, আমরা এখানে সবাই শিশু। হ্যাঁ, এখানে আমাদের ইতস্তত লাগার কিছু নেই।
আমরা কেউ কাউকে পার্সোনালি চিনি না, চিনি? কেউ জি না। কাউকে চিনি? পার্সোনালি চিনি না, সো এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। আচ্ছা আপনি বলেন, একটি নতুন কলম এর ইংরেজি কি হবে? এ নিউ পেন। এ নিউ পেন, কিন্তু আপনি কি লিখছেন? দিস ইজ নিউ পেন। বলেন, এটা কি মেনে নেওয়ার মতো? আপনি দিস ইজ নিউ পেন কেন লিখছিলেন? কি বুঝে লিখছিলেন? স্যার আমি দিস ইজ নিউ পেন তো লিখি নাই, ভুল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনার 8, সরি 108 হবে, 108। আমি দুঃখিত, রোল নাম্বারটা একটা ভুল করছি, 108 হবে, 108। 108 কোথায়? নাই, ক্লাস অ্যাবসেন্ট। আমি দুঃখিত। 108, 108, 108। 108 যিনি আছেন উনি এটা লিখছেন দিস ইজ নিউ পেন। আরে ভাই, এটার অর্থ বলে, এটা ইংরেজি বলে দিস ইজ নিউ পেন, কই যাবো কন? এটা ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে এ নিউ পেন। আরে ভাই, একদম সহজ। মানে চিন্তা করে দেখেন, একদম 2 নাম্বার ক্লাসের পড়া নিয়ে আসছি, তারপরেও এটা ভুল করছে। 108, 108 নাই ক্লাসে। আচ্ছা, খুবই সহজ। একটি নতুন কলম ইংরেজি কি? এ নিউ পেন। তারপরে বাক্য দেখি, খেয়াল করেন। নতুন কলমটি, আচ্ছা শুনেন, এখানে লেখা আছে নতুন কলমটি। দেখেন, আমি কিন্তু বলি নাই যে কলমটি নতুন। কলমটি নতুন আমি কিন্তু এটা বলি নাই। একটু মাথাটা খাটান, এত এত দৌড়ান কেন? সবাইকে বলতেছে, আপনারা যারা বাড়ির কাজ জমা দেন, আপনারা অর্থ নিয়ে চিন্তা করেন না কেন? দৌড়ান কেন? আগে অর্থ নিয়ে চিন্তা করেন, অর্থ নিয়ে ভাবেন। দেখেন, আপনি যখন বলবেন কলমটি নতুন, এটা একটা কমপ্লিট বাক্য, মানে আপনি কলমটি সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন। আপনি কলমটি সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন, এগুলো তো আমরা আগেই পড়ে আসছি। কিন্তু এখানে যে বাড়ির কাজটা ছিল, যে নতুন কলমটি, এটা কিন্তু কোনো কমপ্লিট বাক্য না। অর্থটা নিয়ে চিন্তা করেন। নতুন কলমটি কি হয়েছে? নতুন কলমটি কি হয়েছে? হারাইছে, না পুরা গেছে, না কি হয়েছে, না চুরি হয়েছে, না কি হয়েছে? নতুন কলমটি, আরে কি নতুন কলমটি? নতুন কলমটি, নতুন কলমটি, কোনো অর্থ কমপ্লিট হচ্ছে না যদি আপনি এভাবে চিন্তা করেন। আর চিন্তা যদি নাও করেন, আমরা তো ভাই এই ফ্রেজটা বানানো শিখাইছি রে ভাই। শুধু কলমটির ইংরেজি কি? শুধু কলমটির ইংরেজি কি? শুধু কলমটির ইংরেজি হচ্ছে দা পেন। এখন বলতেছি নতুন কলমটি, আগে বলছি শুধু কলমটি, এখন বলতেছি নতুন কলমটি। তাহলে প্রথমে আসবে দা, আর নিউটা আসবে তারপরে, তারপর আসবে পেন। এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট ভুল করছে। চলেন একটু ভুলগুলো দেখি, কারা কি কি ভুল করছে। এখানে অনেক উল্টাপাল্টা করছে স্টুডেন্টরা, অনেক। এই আনমিউট হয়ে যাচ্ছে কেন? শুনেন, আপনাদের যাদেরকে ডাকবো আমি এখানে, আপনারা কেউ শরম পাবেন না, কারণ কেউ আপনারা পার্সোনালি চিনে না। আমি চিনি না স্টুডেন্টদেরকে পার্সোনালি। এখানে যত স্টুডেন্ট আছে, আমি 2-1 জনের চেহারা হয়তো চিনবো, আর কারো চেহারাই চিনি না। এই যে যেমন দেখেন, রাজকুমার বেজ আর লেখা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আব্দুল আহমেদ এম লেখা, তারপরে এমডি লেখা, এরকম বিভিন্ন লেটার লেখা আমি দেখিও নাই জীবনে। তো আমি চিনি না, আপনারা কেমনে চিনবেন? আচ্ছা, নতুন কলমটি এর ইংরেজি হচ্ছে দা নিউ পেন, কিন্তু আপনারা কি বলছেন? দাঁড়ান, আই রে, বাড়ির কাজের যে অবস্থা। আচ্ছা, 75 আনমিউট করেন, 75, 75 আনমিউট করেন। নাই ক্লাসে, কারে আনমিউট করাবো? নাই ক্লাসে। 75 লেখছে দা পেন নিউ। আসসালামু লিখছে, আলাইকুম। আপনি কি 75? জি স্যার। রোল নাম্বার এই অবস্থা কেন ভাই? রোল নাম্বার ঠিক না রাখলে তো দেখাবে না ক্লাসে। আচ্ছা, নতুন কলমটি এর ইংরেজি কি বলেন? দা নিউ পেন। আপনি কি লিখছেন? আপনি লিখছেন দা পেন দিস নিউ। দিস নিউ পেন।
আপনি পেন নিউ লিখছিলেন? আপনি কি দা পেন নিউ লিখছিলেন? জি স্যার। কেন? কি বুঝে আপনি পেনটাকে শুরুতে আনছেন আমাকে একটু বলেন, বুঝান, বলেন, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেন। স্যার আমি লিখেছি দা নিউ পেন। আপনি লেখেন নাই তো? আপনি দা নিউ পেন লেখেন নাই। আমার স্যারের নামে মিথ্যা কথা বলবেন না। 45 সুরমা, আপনি 2 দিন না একদিন অভিযোগ করছেন, পরবর্তীতে আমি দেখছি স্যার সঠিক আপনি ভুল। উল্টাপাল্টা করেন না। পরিশ্রমের দাম আছে, স্যাররা এগুলো এমনি লিখে নাই। যদি বাইরে করতে পারি তাহলে কিন্তু খবর খারাপ আছে, আপনারা বলতেছি। আপনি দা পেন নিউ কোন যুক্তিতে লিখছেন আমাকে বুঝান। তারপরে আনমিউট করেন, আট আট আনমিউট করেন। নয়ন ভাই, আনমিউট করেন। সালাম আলাইকুম। আপনি এটা কি লিখছিলেন ভাই, মনে আছে? হ্যাঁ, নিউ পেন লিখছিলাম শুধু। কেন, দা কোথায় গেছে? এটা স্যার মানে মাথায় ছিল, আসলে আমার ভুলে লেখা হয় নাই স্যার। কিন্তু দা নিউ পেনই আর কি মাথায় ছিল, কিন্তু ওটা লেখা হয় নাই স্যার। আচ্ছা, 108 তো এখনো নাই। 108 কি ক্লাসে আসছেন? নাই। 108-এ লিখছে দ্য পেন ইজ নিউ। দ্য পেন ইজ নিউ লেখে না, নাও লিখছে, নাও নাও। দ্য পেন ইজ নাও। তো 75 আপনাকে বলছি শুনেন জি ভাই, স্যার। কথাটা বুঝেন। আমি এখানে গুণাগুণ বর্ণনা করতেছি কার? কলমের। কি দিয়ে জি গুণাগুণ স্যার। বর্ণনা করতেছি? নিউ। নিউ দিয়ে। তাহলে এটা আগে আসবে, পেনটা পরে আসবে। জি জি। 75 আপনাকে বলছি। আর আপনি আপাতত জি চুপ থাকেন। কি কি কথা জি বুঝতে পারছেন? জি স্যার। মানে আপনি যার গুণাগুণটা বর্ণনা করতেছেন, মানে ওই ফ্রেজের মধ্যে, হ্যাঁ, আপনি এখানে আমরা গুণাগুণ বর্ণনা করতেছি কার? কলমের। এ ভাই, বাংলা যেখানে যেমন চায় থাকুক, বাংলা স্ট্রাকচার মিলতেও পারে, মানে বাংলার সাথে ইংরেজির মিলতেও পারে, অনেক সময় নাও মিলতে পারে। যেমন দেখেন, এখানে টি, এখানে কিন্তু টি এর ইংরেজি ধরা হয় দা, অথচ এটা শুরুতে চলে আসছে। পৃথিবীর প্রত্যেকটা ভাষারই নিজস্ব গঠন পদ্ধতি আছে। তো ইংলিশের গঠন পদ্ধতিটা হচ্ছে, ধরেন আপনি এর গুণাগুণ বর্ণনা করবেন, এর আগে ওই গুণাগুণমূলক শব্দটা বসাইতে হবে, তার আগে দা আসবে। পরবর্তীতে কি ভুল হবে? জি না স্যার। কলমটি নতুন না, নতুন কলমটি, মানে আমরা নতুন কলমটি সম্পর্কে কিছু একটা বলবো, বুঝতে পারছেন? এটা একটা অংশ। জি ওকে, স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার, এখানে তো আমি লিখেছি দা নিউ পেন আমার খাতাতে। আপনার খাতাতে আপনি দা নিউ পেন লিখছেন? জি স্যার। 2 জায়গায় স্যারে বলছে দা পেন নিউ। আচ্ছা এটা আচ্ছা এটা বলেন, আমি বলি শুনেন। ওইখানে লিখছেন, কিন্তু আপনি আবার ওই যে অন্য একটা বাক্যে ভুল করছেন। অন্য বাক্যে, মানে এই ফ্রেজটা হ্যাঁ আপনি অন্য বাক্যে মানে, আস্তে 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 আস্তে, ঠিক আছে বুঝছি। ধরেন, না কথা ঠিক আছে, আপনি এটা সঠিক লিখছেন, কিন্তু এই জিনিসটা আবার ভুল করছেন অন্য বাক্যে। আবার আসতেছি, পরে আসতেছি। মানে স্যারে যেটা লিখছে ওটা আপনি পুরো কমপ্লিটলি একটা বাক্যের মধ্যে ভুল করছেন, ওটা আসতেছি, আবার ডাকবো আপনাদের। ঠিক আছে, কিন্তু ভুল করছেন। দা পেন নিয়ে আপনি লিখছেন। আচ্ছা, চলেন পরবর্তী বাক্যে যাই। এই কলমটি নতুন। আচ্ছা দেখি এটা এটা এটার মধ্যে কে কি লিখছে। এই কলমটি নতুন। আহ অনেকে আছে বাড়ির কাজ অর্ধেক দেয় অর্ধেক দেয় না। ধরেন 5টা বাংলা দিছি, 5টা ইংরেজি দিছি, যেটা একটু সহজ লাগে ওইটা করে, বাকিটা করে না। এরকম স্টুডেন্টও আছে। 2 আনমিউট করেন, 2। 2।
ক্লাসে নাই না? এই যে দেখেন, যারা ভুল করতেছে তারা ক্লাসে নাই। হ্যাঁ, দুই কি লিখছে, যেমন এই বাক্যটা, এই এই নতুন কলমটি। হ্যাঁ, আমি কিন্তু বলি নাই যে এই কলমটি নতুন, আপনার অর্থ নিয়ে চিন্তা করেন না কেন। আমি কি বলছি যে এই কলমটি নতুন? যদি আমি বলতাম এই কলমটি নতুন, তার মানে একটা কমপ্লিট অর্থ দিচ্ছে, কিন্তু আমরা যেটা লিখছি এখানে, এটা কোনো পরিপূর্ণ বাক্য না, এটা ফ্রেজ। এই নতুন কলমটি, দ্যাট মিন্স আমরা এই নতুন কলমটি সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছি, কিন্তু এখনো বলি নাই। এই নতুন কলমটি, এখানে ভুল করছেন কি? রোল নাম্বার 2, দুঃখজনক উনি ক্লাসেই নাই। রোল নাম্বার 2 কি জেসমিন ব্যাপারী নাকি? মেবি। আচ্ছা, উনি লেখছে দিস পেন ইজ দ্য নিউ। দিস পেন ইজ দ্য নিউ। চিন্তা করে দেখেন কত বড় বাক্য লিখে ফেলেছে, দিস পেন ইজ দ্য নিউ। ওনারটা আমি লিখি, দিস পেন ইজ দ্য নিউ। এইভাবে লিখছেন। একটা সহজ জিনিসকে এত জটিল করার কোনো দরকার আছে? এত জটিল করার তো কিছু নাই। আরেকজন মনে হয় হাসতেছে নাকি? আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম না, লুকোচুরি খেলবেন। আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। যদি কখনো দেখেন যে কোনো বাংলা ইংরেজি করতে কঠিন লাগতেছে, তাহলে যতটুকুর কারণে কঠিন লাগতেছে আপনি ততটুক ঢেকে দেন। তাহলে ধরেন আমি এতটুক ঢেকে দিলাম, এতটুক ঢেকে দিলাম, তাহলে এতটুকু যদি ঢেকে দেই, তাহলে এর ইংরেজি হবে দিস পেন। তো এখন নতুন করে কি আসতেছে? এই শব্দটা আসতেছে। এই শব্দটা কোথায় বসবে? বসার জায়গা তো আমরা বলে দিছি। কোথায় বসবে? পেনের আগে, কারণ এর গুণাগুণ বর্ণনা করতেছে, তাহলে নিউটা এখানে আসবে। এই যে আমি বলি না যে কোনো জিনিস কঠিন লাগলে ঢেকে দিবেন, আপনি কি মনে করছেন এটা নর্মাল কোনো টেকনিক? না, গণহারে সব জায়গায় কাজে দিবে দেখবেন। ধরেন আপনি পুরোটা আপনার কাছে হিজিবিজি লাগতেছে, মাথার মধ্যে হিজিবিজি হিজিবি করতেছে, আপনি ঢাইকা দেন। তাহলে প্রথমে এটা করেন, এটা করলে তো দিস পেন হয়ে যায়। পরে নিউ আসছে, এবার আপনি চিন্তা করেন যে নতুনটা কোথায় বসাইতে হবে, এখানেই বসাইতে হবে। এবং এটা তো মজার, এটার সাথে তো বাংলার সিরিয়ালে মিল আছে। যেমন এটা এক, এটা এক, এটা দুই, এটা দুই, এটা তিন, মানে এটা তিন, সিরিয়ালও তো মিল আছে, মার্শাল্লাহ। উনি উনি করছে কি, ওই যে কলমটি বলছি না, এই জন্য আবার মানে দা পেন লাগাই দিছে। হ্যাঁ, দিস নিউ ইজ দ্য পেন। ও না না, উনি কি লিখছে আমি বলি, আহা, আমি কি ঠিক লিখছিলাম তখন? উনি লিখছে, উনি আচ্ছা উনি লিখছে দিস পেন, সরি সরি, দিস নিউ ইজ দ্য পেন। দিস নিউ ইজ দ্য পেন লিখছে। মানে উনি এই পুরো ব্যাপারটাকে নিয়ে চিন্তা করে নেই। উনি ভাবছে কি যে এই নতুন, এটা মনে হয় একটা বাক্য, মানে এটা মনে হয় বাক্যের বাম পাশ, এই জন্য উনি দিস নিউ লিখছে। আর কলমটি ওটা মনে হয় বাক্যের ডান পাশ, এই জন্য ওটা ওই পাশে লিখছে, আর মাঝখানে ইজ দিছে। আরে ভাই, ব্যাপারটা কি এরকম? আপনি পুরোটা নিয়ে চিন্তা করেন না কেন? এই নতুন, এই নতুন কলমটি, এটা হইলো, এটা কিছু হইলো? এই নতুন কলমটি পুরোটা পুরোটা মিলে একটা ফ্রেজ, দিস নিউ ইজ দ্য পেন। উনি এইভাবে লিখছে আর কি, আমি কি ভুল লিখছি কিনা আল্লাহ জানে। আচ্ছা, তো উনি যেটা ভাবছে যে এটা একটা অংশ, এটা আরেকটা অংশ না, এ পুরোটা মিলে একটা অংশ। এখানে ইজের কোনো কামই নাই, ইজের কোনো কি নাই, কাজই নাই। এই নতুন কলমটি আর ইংরেজি হচ্ছে আপনার দিস নিউ পেন, দিস নিউ পেন। আশা করি বুঝতে পারতেছেন। ওকে, চলেন তারপরে যাই। তারপর দেখেন নতুন কলমটি কোথায়, আহা, এটাও গণহারে স্টুডেন্টরা ভুল করছে। আচ্ছা দেখি কে কোথায় ভুল করছে, আগে ভুলটা খুঁজে বের করি, হ্যাঁ, তারপরে গিয়ে আলোচনা করব। আহ নতুন কলমটি কোথায়? একজন বানান লিখছে পেন রে পেইন, পেইন লিখছে একজন। আচ্ছা,
দুইজনের ভুল পাইলাম, আর দিয়ে কারা আছে? আচ্ছা শোনেন, ওই যে দুই, রোল নাম্বার দুই যার, উনি উনি আবার সেম ভুল, অন্য জায়গাটা ভুল করছে। ভাই আপনি যদি পুরা বাক্য নিয়ে চিন্তা না করেন, মুখস্থ করে কখনো বাংলা থেকে ইংরেজি করতে পারবেন না। উনি উনি কিভাবে করছে আমি বলি। উনি উনি লিখছে হোয়ার ইজ, এটা প্রথমে দিছে, তারপর লিখছে নিউ দা পেন। নিউ দা পেন মানে নিউ দা পেন। দাঁড়ান এখানে লিখি, নিউ দা পেন। চিন্তা করেন ওনার মাথায় কি ঘুরছে আমি বলি। উনি বুঝছে যে ঠিক আছে, কোথায় ইংরেজি আগে বসাইতে হয়, আচ্ছা ঠিক আছে বসাইছে, তারপরে একটা ইজ দিতে হয়, ওকে দিলাম। হ্যাঁ, তো নতুন কলমটি উনি নতুন দ্বারা আগে বসাইছে, এই যে নতুন, নিউ। হ্যাঁ, তারপর বসেছে কলমটি, দা পেন। এই ভাই এই, উনি তো ক্লাসে নেই, কারে ডাকবো কারে কি কম, ফ্রেশ কি এভাবে ঘটানো হয়? নিউ এখানে যাবে মানে আপনি আপনার মতো করে ভাবলে হবে? মানে আপনি যেভাবে ভাবতেছেন ওইভাবে ভাবলে হবে, নাকি আমি যেটা শিখাইছি বুঝাইছি সেভাবে ভাবতে হবে? আপনি ভাবছেন যে ঠিক আছে নতুন ইংরেজি বসায় দিলাম নিউ, হ্যাঁ, তারপর কলমটির ইংরেজি বসায় দিলাম দা পেন। এভাবে ইংলিশটা এভাবে কাজ করে? কলমটি ইংরেজি হচ্ছে দা পেন, ওকে ফাইন, কলমটি ইংরেজি দা পেন। তো নতুন কলমটি বুঝাচ্ছে, তাহলে নতুন শব্দটা কোথায় আসবে? পেনের আগে আসবে। নতুন এটার ইংরেজিটা পেনের আগে আসবে। আমরা তো এই কথাটা বলছি যে এই ধরনের শব্দগুলা কোথায় বসে? যার গুণাগুণ বর্ণনা করতেছে তার ঠিক আগে বসবে, ঠিক আগে, ঠিক ঠিক আগে, বুঝেন? একদম সামনেই বসবে, ওর মাঝখানে অন্য কিছু থাকবে না। তাহলে এটার ইংরেজি কি হবে? তাহলে এটার ইংরেজি হবে হোয়ার ইজ দ্য নিউ পেন। দেখেন, কোথায় এর ইংরেজি আসলো হোয়ার, তারপরে ইজ আসবে, আমরা ব্রিজের ওই পাশে যাব, তারপরে নতুন কলমটি এর ইংরেজি হচ্ছে দ্য নিউ পেন। নতুন কলমটি দ্য নিউ পেন, নিউ দা পেন, এরকম কোনো ফ্রেজ নাই। ঠিক আছে, একজন ভুল করছে, এটা আরেকজন কে করছে? 112 ক্লাসে আছেন নাকি? আছে, সময় আক্তার। উনি লিখছেন হোয়ার ইজ দা পেন। উনি উনি ডরে নিউটা লেখে নাই, উনি লিখছে হোয়ার ইজ দা পেন। কেন এখানে নতুন কথা বলছি না? তাহলে নতুনের ইংরেজি কি? ওটা কে লিখবে? হ্যাঁ, ফ্রেজ বুঝেন, ফ্রেজ। নতুন কলমটি এর ইংরেজি হচ্ছে দা নিউ পেন। হোয়ার ইজ দা নিউ পেন। জি, চলেন নেক্সট সেন্টেন্সে যাই। নতুন কলমটি টেবিলের উপর আছে। দেখি এখানে কে ভুল করছে। এই যে দুই, ওনার সেম ভুলটাই বারবার হচ্ছে। উনি এই নতুন কলমটির ইংরেজি বারবার করতেছে নিউ দা পেন। উনি লিখছে উনি উনি মানে এই যে দুই, রোল নাম্বার যিনি, উনি লিখছে এভাবে নিউ, মানে এটা এটার আগে ইংরেজি করছে, তারপরে কলমটি করছে দা পেন। হ্যাঁ, তারপরে ইজ লিখছে অন দা টেবিল, অন দা টেবিল। আচ্ছা, উনি লিখছে হচ্ছে নিউ দা পেন, মানে উনি উনার থিঙ্কিংটা ছিল এরকম যে আচ্ছা নতুন যেহেতু আগে আসছে, তাহলে এটা আগে বসাই, তারপর কলমটি তাহলে দে দা পেন। না, এভাবে কাজ করবে না তো। শুধু কলমটির ইংরেজি হচ্ছে দা পেন, কিন্তু আপনি যখন বলবেন নতুন কলমটি, তখন নিউটা আসবে এখানে, আর দা চলে যাবে সামনে। দা চলে যাবে সামনে। আমার ইচ্ছা করতেছে আপনাদেরকে গ্রামার টার্ম দিয়ে বুঝাই, কিন্তু গ্রামার টার্ম বোঝা যাবে না, কোনটা ডিটারমিনার কোনটা কি, এগুলো এখন বলা যাবে না। হালকা একটু ডোজ বাড়ায় দিছি, তাতেই নিতে পারেন না, এর মধ্যে যদি আমি গ্রামারের শব্দ ব্যবহার করা শুরু করি, আপনার কি মনে হয় আপনি নিতে পারবেন? পারবেন না। দ্য নিউ পেন ইজ অন দ্য টেবল, দেখি এখানে আর কি
আচ্ছা, 12 আনমিউট করেন তো, আপনার তো ভুল হচ্ছে কেন? 12, 112, 112, সুমাইয়া আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটার ইংরেজি কি বলেন তো? দি নিউ পেন ইজ অন দা টেবল। স্যার আমি স্টার দিছিলাম প্রথমে, পরে আবার কাইটা লাইছিল। তো প্রথম দিলেন কি মনে করে, কাটলেন কি মনে করে? তারপরে যেমন মনে হইতাছে ইজ দিলে ভুল হবে, তাই মনে কাইটা মনে লাইছি। মনে হইলে তো হবে না, শিওর হইতে হবে। দেখেন, আপনি অর্থটা নিয়ে চিন্তা করেন, বাক্য, পুরো বাক্যটা নিয়ে চিন্তা করেন। নতুন কলমটি টেবিলের উপর আছে, এটা একটা কমপ্লিট বাক্য। অবশ্যই আমরা এখন পর্যন্ত যে বাক্যগুলা পড়ছি, বাংলাতে হিসাব করলে দুইটা পার্ট। মানে আমরা কোনো কিছু নিয়ে কথা বলতেছি এবং কোনো একটা তথ্য দিচ্ছি। আমরা কথা বলতেছি নতুন কলমটা সম্পর্কে এবং তথ্য দিচ্ছি তার অবস্থান সম্পর্কে। মানে কোনো একটা বস্তু সম্পর্কে কোনো একটা তথ্য দিচ্ছি, এটা হচ্ছে বাংলা হিসাব করলে। বাংলাতে এখানে দুইটা পার্টি, কিন্তু ইংরেজির বিবেচনায় তিনটা, মানে মাঝখানে একটা ব্রিজ আসে আর কি। তো ব্রিজ ছাড়া কি আপনি ওই পারে যেতে পারবেন? আপনি নদীর এই পারে আছেন, আপনি কোনো একটা মাধ্যম ছাড়া ওই পারে কি যেতে পারবেন বলেন? জি না স্যার। ইজটা আসবে, অবশ্যই ইজ আসবে। সরি স্যার, বুঝতে- পরবর্তীতে খেয়াল করবো। ঠিক আছে, ওকে। তাহলে এটা ইংরেজি কি? নতুন কলমটি টেবিলের উপর আছে, এর ইংরেজি হচ্ছে দ্য নিউ পেন ইজ অন দ্য টেবল। জি, এই ছিল আমাদের বাংলাগুলা। তারপরে ইংরেজিতেও ভুরি ভুরি ভুল করছেন, ইংরেজি পালা আসতেছে। আচ্ছা, এই যে বাংলা থেকে ইংরেজি করলাম, এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে, বোঝার কিছু থাকলে বলতে পারেন। শুধু বোঝার মধ্যে একটা জিনিসই থাকতে পারে, যে আপনার নতুন কলমটি, হ্যাঁ, এটা কলমটি নতুন না, কিন্তু অর্থ নিয়ে চিন্তা করেন। অর্থ নিয়ে চিন্তা করেন, আমরা কিন্তু বলি না কলমটি নতুন। কলমটি নতুন এটা তো আমরা কবেই পড়ে আসছি। আমরা পড়তেছি নতুন কলমটি, দ্য নিউ পেন। আচ্ছা, কারো কিছু বোঝা নাই না? তাহলে আমরা আর সামনে আগাই ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, চলেন সামনে আগাই। এই পর্যায়ে আমরা ইংরেজি থেকে বাংলা করব। তো স্ক্রিনে দেখানো ইংরেজি এগুলোকে আমরা বাংলা করতে দিয়েছিলাম। তো চলেন আমরা বাংলা শুরু করি, বিসমিল্লাহ। প্রথমে যেটা ছিল এই স্মল চেয়ার, দেখি তো এখানে কারা কারা ভুল করছে। এটা তো ভুল করে ফেলাইছে অনেক, বুঝছেন? কই যাবো আপনাদের নিয়ে এখন, দেখি কোথায় কোথায় ভুল করছে। 75 আনমিউট করেন, শুধু 75। আপনার তো এর আগেও ভুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই স্মল চেয়ার, আরে দান দান দান, আপনি মাইক বন্ধ করেন। না না, আপনার না, আপনার না, ঠিক আছে, মাইক বন্ধ করেন। আপনার ভুল আছে অন্য জায়গাতে। 108 ক্লাসে নাই আপনি, 108 আপনি ক্লাসে নাই, কিন্তু আপনার ভুরি ভুরি ভুল। 108 আপনি লিখছেন এই চেয়ারটি ছোট, এই চেয়ারটি, দাঁড়ান একটু ছোট করে লিখি, এই চেয়ারটি ছোট। ভাই কিসের ভিত্তিতে লিখলেন আমার একটু বুঝান তো ভাই। আপনি যে লিখছেন যে এই চেয়ারটি ছোট, মানে কি খায়া হোমওয়ার্ক দিচ্ছেন আল্লাহ জানে। এটা কোন অ্যাঙ্গেল থেকে হয়েছে আমাকে বলেন। এখানে এর অর্থ আনলেন কোন দিক থেকে? ও এমন হইতে পারে যে আমরা বলি না এই বি সি ডি, এই বি সি ডি ই এফ জি এইচ, উনি কি ওই হিসেবে লিখছে কিনা, যে এই, হ্যাঁ, এই হিসেবে লিখছেন আপনি? মানে এখানে তো এর অর্থ একটি, আপনি তাহলে কি উচ্চারণটা লিখে দিয়েছেন নাকি? হাসি পায়, হাসি পায়, বুঝছেন? এটাও হইতে পারে যে উনি উচ্চারণটাই লিখে দিয়েছে। তারপরে দেখেন স্মল চেয়ার, হ্যাঁ, লাগাইছে চেয়ারটি ছোট, মানে ওনার, উনি যে কি করছে। এই বাক্যে ভুল করার মানে কি জানেন? আমাদের ক্লাস নাম্বার 3 যেটা ছিল না 4 যেটা ছিল, ওটা উনি করে আসেনি। আরে ভাই, এগুলো তো 4 নম্বরের ক্লাসের পড়া। এই বাক্যে যদি কেউ ভুল করে, এগুলো কি মেনে নেওয়ার মতো? কন আমার মাথা কি এমনি এমনি ভারী হয়েছে, গরম হয়েছে এমনি এমনি?
যে এখনো সেন্টেন্স মেকিং এ ঢুকেই সারলাম না, এখনো টেন্সের ঢুকলাম না, এখনো বড় বড় ইয়াতে ঢুকলাম না, ক্লজে ঢুকলাম না, কত টপিক আছে। এমনই যদি পোলাপানের এই অবস্থা হয় তাহলে কেমনে আগাবো? দুশ্চিন্তার কথা কিনা বলেন? এটা ইংরেজি কি? এই স্মল চেয়ার, সরি বাংলা হচ্ছে একটি ছোট চেয়ার, একদম সহজ। বাংলা হচ্ছে একটি ছোট চেয়ার, ব্যাস। আগের পড়া, অনেক আগের পড়া। ওকে, কারো বুঝতে সমস্যা? এটার যে বাংলা একটি ছোট চেয়ার হইলো, এটা কি বুঝতে সমস্যা? সমস্যা হলে হাত তুলেন। আচ্ছা, তারপরে দেখেন দা স্মল চেয়ার। দেখ, আপনি দেখেন, চিন্তা করেন যে আমি কিভাবে আমি একটু একটু করে অর্থটাকে চেঞ্জ করে ফ্রেজগুলো সাজাচ্ছি, তারপরেও ভুল। দা স্মল চেয়ার, দেখেন এখানে কি কি ভুল করছে। 19, 19 আনমিট করেন, শুধু 19 আছেন? নাই। যারা ভুল করে এরাই নাই। আচ্ছা চিন্তা করেন, ক্লাসে নাই, ভুল করে, তাহলে এরা পারবে কেমনে? ভিডিও তো আমার মনে হয় কি জানেন, ভিডিও মনে হয় ভালো মতো দেখে না, টাইনে টাইনে দেখে। কি মনে হয়? টাইনে টাইনে দেখে, এমনি টাইনে টাইনে দেখে। দা স্মল চেয়ার, এটা ভুল করছে 19 রোল নাম্বার। 2ও ভুল করছে, 2 উনিও ভুল করছে। কার কি ভুল আমি ব্যাখ্যা করতেছি, একটু পর আগে দেখি কারা কারা ভুল করছে। 108ও ভুল করছে, 47ও ভুল করছে। 47 ক্লাসে আছেন? নাই। চিন্তা করেন, 47 ক্লাসে আছেন? দেখেন, 3জনে ভুল করছে, 3জনই ক্লাসে নাই। চিন্তা করেন। আমার দোষ দিবেন না, এই কোর্স শেষে যখন বেরোবেন কবেন যে পড়ছিলাম, পারি নাই। আপনি পারবেনও না। মানে আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে পারবেনও না ভাই। আমি বলতেছি না যে পারবেন না বলতে পারবেনই না, ব্যাপারটা এরকম না। চেষ্টা করলে অবশ্যই পারবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। কিন্তু এই ধরনের আচরণ যদি থাকে তাহলে পারবেন না ভাই। কোনো কিছু এমনি এমনি অর্জন হয় না। আচ্ছা দেখি ওনারা কি কি ভুল করছে, আমরা একটু বলি। রোল নাম্বার 2 উনি লিখছে ওই ছোট চেয়ার। এটা যদি দ্যাট হইতো, দ্যাট, তাহলে না আমরা বাংলা বলতে পারতাম যে ওই ছোট চেয়ার বা ওই ছোট চেয়ারটি। তো আপনি তো ক্লাসে নাই, 2 রোল নাম্বার, আপনি কিসের ভিত্তিতে আপনি এটা ওই অর্থ আনলেন? ওই অর্থ কিসের ভিত্তিতে আনলেন আমি বুঝলাম না। আপনি যে ওই অর্থটা আনছেন কিসের ভিত্তিতে আনছেন আমি বুঝি নাই আসলে। তারপরে ঠিক একইভাবে 19 রোল নাম্বার সেম ভুলটাই করছে। দা স্মল চেয়ারের অর্থ করছে 19 ওই ছোট চেয়ার, উনিও ওই অর্থ আনছে 19। 19 ক্লাসে নাই। তো কিসের ভিত্তিতে আপনি ওই অর্থ আনলেন বুঝলাম না। আমরা কি দায়ের অর্থ ওই পড়ছি? হ্যাঁ, আমি পড়াইছি যে দায়ের অর্থ ওই, তাহলে আপনি কেন আনলেন? আচ্ছা, তারপর দেখি আরেকটা কি ভুল করছে। আর 108 উনি তো গণহারে ভুল করছে। দা স্মল চেয়ার, এটার ইংরেজি করছে, বাংলা করছে এই চেয়ারটি ছোট। 108 কিসের ভিত্তিতে অর্থ আনলেন? আপনি ক্লাসে থাকলে নাই তো, আমি তো এই নিয়ত করে আসছি যে যারা যারা ভুল করছে আমি তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করবো যে আপনি কেন ভুল করছেন, এটাকে বুঝান শুদ্ধ পরে। আপনার মাথায় কি ঘুরতেছিল ওই মুহূর্তে, আপনি কি ভাইবা লিখছেন, আমার তো বুঝতে হবে ভাই। নাই ক্লাসে, আপনি থাকলে আমার জন্য ভালো হইতো, আমি ভালো ফিডব্যাক পাইতাম। এই চেয়ারটি ছোট লিখছে উনি। হ্যাঁ, ক্লাস করে নাই ভালো মতো, ভুল তো করবেই। তারপরে 47 আনমিউট করেন। নাই ক্লাসে, কারে আনমিউট করাবো? 47 লিখছে চেয়ারটি ছোট। চেয়ারটি মানে দেখেন, আমি যে আপনাদেরকে বলি যে ভাই প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা লিঙ্ক করা, একের সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, এভাবে একটার সাথে একটা 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 করে লিঙ্ক করা। ধরেন কথার কথা, কথার কথা না, যেটা বাস্তবতা, ধরেন 1 থেকে শুরু করে
আমাদের এখন পর্যন্ত ক্লাস হয়েছে ধরেন 13টা। ধরেন কোনো একজন স্টুডেন্ট 8 নাম্বার ক্লাসটা বা 7 নাম্বার ক্লাসটা, কোনো একজন স্টুডেন্ট ধরেন 7 নাম্বার ক্লাসটা সে ভালোভাবে বুঝে নাই বা মিস করছে সামহাও। এই এই যে একটা ক্লাস সে বুঝলো না, এটার ইফেক্ট কিন্তু পরবর্তীতে গিয়ে পড়বে। এগুলোই তো হচ্ছে, এই যে স্টুডেন্টরা ভুল করতেছে, দেখা গেছে যে কোনো ক্লাস ভালো মতো করছে, কোনোটা করে নাই, হ্যাঁ একটার সাথে আরেকটা ক্লাসের লিঙ্ক আছে সেটা বোঝার চেষ্টা করে নাই, এগুলোই তো হচ্ছে। নয়তো এত সহজ সহজ পড়া তো মানে ভুল হওয়ার কথা না। 108 আপনি ক্লাসে নাই, আপনাকে বলছি নিজ দায়িত্বে রাইতে দিনে পিছনের ক্লাসের ভিডিওগুলো দেখে পড়া ক্লিয়ার করেন, নয়তো আপনি সামনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আপনার। এত ছোট ছোট ফ্রেজ বাক্য আপনি যদি না আয়ত্ত করতে পারেন তাহলে সমস্যা আছে। ঠিক আছে, চলেন আমরা এতে যে এটা ইংরেজি বাংলা কি, দ্য স্মল চেয়ার, এর বাংলা হচ্ছে ছোট চেয়ারটি, ছোট চেয়ারটি। ওকে, চলেন তারপর দেখি দ্যাট স্মল চেয়ার, দ্যাট স্মল চেয়ার। দেখি এটা কি কি ভুল করছে। ওই আপনার 2 রোল নাম্বার যিনি, খুব ভয়ঙ্কর অবস্থা ওনার, ওনার প্রত্যেকটা জায়গাতেই ভুল হচ্ছে। তাহলে কেমনে হবে? দ্যাট স্মল চেয়ার, উনি লিখছে ওই চেয়ারটি ছোট, আরে কমপ্লিট একটা বাক্য বানায় দিছে ওই চেয়ারটি ছোট। দেখি আর আর কে কি করছে। 51 আছেন নাকি? 51 নাই? আছে আছে আছে, জুয়েল রানা, আনমিউট করেন। হ্যাঁ আনমিউট করেন, আনমিউট, দাঁড়ান দাঁড়ান, আনমিউট করেন, বলেন। জি স্যার। দ্যাট স্মল চেয়ার আপনি লিখছেন একটি ছোট চেয়ার, তো দ্যাট এর অর্থ একটি আনলেন কোন হিসেবে? মানে একটি এই অর্থটা কিসের ভিত্তিতে আনছেন না বলেন তো? স্যার, না ওইটি হবে স্যার। আমি আসলে ওই টিটা এমনি লেখা পড়ি স্যার। এমনি লিখছেন? এটা এমনি কোনো না, কথা হইলো? লিখতে যে একটু বাড়তে গেছে স্যার। আমি বুঝছি আমার একটা ভুল হয়েছে। 108-এর তো ভুল হয়েছে, এর চেয়ারটি ছোট লিখছে। 47 কে আছেন, আনমিউট করেন, 47। সরি স্যার, নেক্সট ক্লাস থেকে ভালো মনোযোগ। 47 নাই ক্লাসে। 47 লিখছে ওই চেয়ারটি ছোট। শোনেন, যদি আমি বলতাম দ্যাট চেয়ার ইজ স্মল, দ্যাট চেয়ার ওই চেয়ারটি ইজ স্মল, তাহলে ঠিক ছিল। কিন্তু আমি তো এটা দ্যাট চেয়ার ইজ স্মল লিখি নাই যে আপনি লিখবেন যে ওই চেয়ারটি ছোট। এখানে লিখছি দ্যাট স্মল চেয়ার। হ্যাঁ, তো দ্যাট চেয়ারের বাংলা হচ্ছে ওই চেয়ারটি, এখানে শুধু স্মল আনা হয়েছে, এর বাংলা হবে ওই ছোট চেয়ারটি। 2 রোল নাম্বার খুব সম্ভবত জেসমিন ব্যাপারী, উনি যে ভুলটা করছে, দ্যাট স্মল চেয়ার উনি লিখছে ওই চেয়ারটি ছোট। যদি আমরা লিখতাম দ্যাট চেয়ার ইজ স্মল, আমরা যদি লিখতাম যে দ্যাট চেয়ার ইজ স্মল, তাহলে ওটা হইতো যে ওই চেয়ারটি ছোট, দ্যাট চেয়ার ওই চেয়ারটি, দ্যাট চেয়ার ওই চেয়ারটি ইজ স্মল, তাহলে ঠিক ছিল। কিন্তু আমরা লিখছি দ্যাট স্মল চেয়ার, এটা একটা ফ্রেজ। এ ভাই, ওই কইলাম তো যে 13 নাম্বার ক্লাসের পড়া এত করে নেই, বুঝারই চেষ্টা করে নেই যে আমি ওই ক্লাসে কি পড়াইছি। যারা 13 নাম্বার ক্লাস ভালো মতো বুঝছে তাদের এসব ভুল হওয়ার কথা না। ওনার মনে হয় পরীক্ষা চলতেছে কিনা আল্লাহ জানে, এখন তো ইন্টার পরীক্ষা শুরু, এমনও হইতে পারে যে পরীক্ষার কারণে উনি মানে পড়তে পারতেছে না, কিন্তু যেটাই হোক মোট কথা হচ্ছে পড়ায়ত্ত হয় নাই। ঠিক আছে, দ্যাট স্মল চেয়ার অর্থ হচ্ছে ওই ছোট চেয়ারটি। তারপরে দেখেন হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার, দেখেন একটা বাক করে পরবর্তীতে এখানে কোশ্চেনের মধ্যে ঢোকানো হয়েছে হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার। এটার বাংলা কি হবে? বাংলা কি হবে পরে দেখি কারা কি ভুল করছেন।
আচ্ছা, রোল নাম্বার কত? 75। 75 আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিখছেন ছোট চেয়ারটি কোথায়? এখানে দ্যাটের অর্থ আনবে কে? দ্যাটের অর্থ কি? আর এখানে দ্যাটের অর্থ কি? ওইটি ওইটি স্যার, হ্যাঁ, ওইটি। দ্যাটের অর্থ তো সিঙ্গেল ভাবে ওইটি, কিন্তু এখানে পুরোটার মধ্যে দ্যাটের অর্থ কি? তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করেন না। ওইটি আপনি ছোট লিখছেন স্যার হবে। আপনি লিখছেন ছোট চেয়ারটি কোথায়? এতটুকুর অর্থ কি ছোট চেয়ারটি? আচ্ছা জি বলেন, না, এতটুকুর অর্থ কি বলেন? এতটুকুর অর্থ বলেন। ওইটি ছোট চেয়ার। 13 নম্বর ক্লাস হয়নি আপনার, আবার ভালো মতো করে নিন। দ্যাট স্মল চেয়ার এর অর্থ হচ্ছে ওই ছোট চেয়ারটি। এখানে যে ইংরেজি লেখা হয়েছে হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার, এর অর্থ হচ্ছে ওই ছোট চেয়ারটি কোথায়। আপনি লিখছেন ছোট চেয়ারটি কোথায়, মানে আপনি ও এর অর্থটা আনেন নাই। 13 নম্বর জি ক্লাস স্যার। ভালো মতো করেন, ফ্রেজ আপনার তো হয় নাই। সেম ভুল। 66। 66 নাই ক্লাসে, সেম ভুল করছে। ও এর অর্থটা আনে নাই, শুধু লিখছে ছোট চেয়ারটি কোথায়। যদি আমি এখানে দা লিখতাম, এটা না লিখে যদি দা লিখতাম, দা, তাইলে হয়তো হোয়ার ইজ দ্য স্মল চেয়ার, তাইলে হয়তো ছোট চেয়ারটি কোথায়। কিন্তু আমি এখানে দ্যাট কেন আনছি? একটু ফ্রেজ একটু বড় করছি না, একটু পার্থক্য করছি না? এগুলো যদি না মনে রাখেন তাহলে কেমন হবে? হোয়ার ইজ দ্য স্মল চেয়ার, ওটার যা অর্থ হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার, ওটার অর্থ তা হবে না তো। 101 একজন আছেন স্টুডেন্ট, ওনার ব্যাপারে স্যার ফিডব্যাক দিচ্ছেন, দুইটা বাদে সব ভুল। 100 না, শুধু 70 ক্লাসে আছেন, শুধু 70 নাই ক্লাসে। যাদেরকে ডাকতেছি একজনও নাই। এই স্মল চেয়ার আসসালামু এটা আলাইকুম। 70। কি ব্যাপার, রোল ওলট পালট হলে তো সমস্যা। এই স্মল চেয়ার আপনি এটা অর্থ করছেন ছোট চেয়ার। এই স্যার এটা স্মল, আমার ভুল হয়েছে, লেখা এটা ভুল হয়েছে। এটা তো কেন? একদম ইজি। কেন ভুল হবে? আপনি কি ইজি। ইচ্ছা করে স্যারদের স্যারদের পেরেশানি করান না নাকি? না না, না না তাইলে না স্যার, এরকম না। আপনি দেখেন, আপনার উপরের যে বাংলা ইংলিশ করছে ওইটা কিন্তু আমি ঠিকই করছি। বাংলাটা সেখানে চেয়ারের ইংলিশটা সেম, শুধু এখানে আমার লেখ থেকে ভুল হয়েছে। লিখতে ভুল করলে তো হবে এক না তো। ঠিক লেখা হয় না। লিখতে ভুল করলে তো হবে না। আচ্ছা, হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার, এখানে ম্যাক্সিমাম যেটা ভুল করছে আপনার ই লিখছে, মানে দ্যাটের অর্থটা নিয়ে আসে নাই, মানে ওই ছোট চেয়ারটি কোথায় এটা লেখে নাই। ম্যাক্সিমাম লিখছে হচ্ছে যে ছোট চেয়ারটি কোথায়, যারা ভুল করছে আর কি। হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার অর্থ কি ওই ছোট চেয়ারটি কোথায়। তারপরে দেখেন লাস্ট সেন্টেন্স, খেয়াল করেন। দ্যাট স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড। জি 44 বলেন। স্যার আমার কয়েক জায়গায় ভুল হয়েছে, একবারই বলেন নাই। দেখতেছি দেখতেছি। কেন কেন ভুল হলো? স্যার আমি ওই দিনটা স্যার ক্লাসটা ভালোভাবে করতে পারি না, লাস্টের দিকটা স্যার একটু ঝিমানি ধরছিল। তারপর স্যার আমি ভিডিও দেখে লাস্টের দিনটা স্যার বাড়ির কাজ দিয়েছি স্যার। আপনার ব্যাপারে কিছু ফিডব্যাক দিচ্ছে স্যার, কিন্তু আমি ফিডব্যাক গুলো বুঝতে পারি না। আপনি পেনকে পেন লিখছেন, তারপর নতুন কলমটি টেবিলের উপরে আছে, এর ইংরেজি করে নাই। এটা লিখি নাই স্যার। জি স্যার। তারপর হচ্ছে কোথায় ওই ছোট চেয়ারটি লিখেছে। একটু অ্যালার্ট হন, আপনার ভুলগুলো স্যার ক্লিয়ারলি লেখেন, আমি পড়ছি কিন্তু বুঝি নাই। আরেকটা লিখছে হোয়ার ইজ দ্য স্মল চেয়ার, কোথায় ওই ছোট চেয়ারটি। আপনি মানে আপনি কি, আমরা আমরা তো দ্যাট লিখছি, আপনি কি দা দিয়ে লিখছেন নাকি? না স্যার আমি ডেট দিয়ে লিখছি, কিন্তু আমার বাংলা লেখাটা সময়টা স্যার ভুল হয়েছে। আমি কোথায় ওই লিখছি ছোট চেয়ারটি? জি স্যার।
ওই নতুন কলম চেয়ারটি। টেবিলের উপর আছে, এটা লিখেন নাই। জি স্যার, এটা লিখি নাই। বাড়ির কাজ ভালো মতো জমা দিন, আমরা ক্লাসের শেষ দিকে আছি। আচ্ছা শুনেন, এটা এটা কারা কারা ভুল করছে দেখি। অনেকে এটা লেখে নেই অর্থ, 122 এটা অর্থ লেখে নাই, দ্য স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড, এটা অর্থ লেখে নেই অনেকে। তারপরে আচ্ছা 108 উনি লিখছে ওই ছোট চেয়ারটি বিছানার পেছনে। বিসাইডের অর্থ কি পেছনে? সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এটা ভুল অর্থ করছে। তারপরে সেম 33 আছেন, 33ও নাই। দ্যাট স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড, 33 অর্থ করছে ওই ছোট চেয়ারটি বিছানার পিছনে। বিসাইড মানে কি পেছনে? আমি কি পিছনে শিখেছি? তারপরে না স্যার, সাইডে। হ্যাঁ সাইডে। আপনি কি 51। তারপর 66 উনি লিখছে বিছানার পাশের ছোট চেয়ারটা। এখানে কিন্তু দ্যাট বলা আছে, এখানে দা বলা হয় নাই, যে দা স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড বলা হয় নাই। দ্যাট চেয়ার, উনি দ্যাটের অর্থ আনে নাই। দ্যাটের অর্থ যে ওই, এখানে এই অর্থটা আনেন নাই। 66 নাই। তো এটার বাংলা কি হবে? দ্যাট স্মল চেয়ার, ওই ছোট চেয়ারটি, দ্যাট স্মল চেয়ার ওই ছোট চেয়ারটি বিসাইড দ্য বেড, বিছানার পাশে পাশে আছে। জি আকাশী বলেন। জি বল। বিসাইড দ্য বেড, স্যার এখানে বিছানাটির পাশে আছে এটা হবে নাকি বিছানাটি পাশে আছে এটা হবে? একই তো বললেন, দুটো তো একই বি- বললেন। না, আমার দুইটাই আমি লিখতে চাচ্ছিলাম, ঠিক আছে, মানে এখন দুইটাই আমার কল্পনা আছে, ঠিক আছে। আমি দুটা একবার কথা তো একই বললেন, আপনি যে দুটা কথা বলেন ওতে একই। প্রশ্ন আবার করেন, গুছায় করেন। ওই ছোট চেয়ারটি বিছানাটির পাশে আছে, এটা লিখে, এটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে। আর আমার আরটা মানে মানে মাথার ভিতরে আছে যে বিছানাটি বিছানার পাশে আছে, তীর তীর লেখিনি, মানে তীর লিখতে চাচ্ছিলাম না। ও আচ্ছা, তাহলে কি আপনি হতো? বলতে চাচ্ছেন যে মানে বিছানার পাশে আছে এটা। তো আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা একটু সূক্ষ্ম, আমি তারপর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করে শুনেন। দা হচ্ছে এমন একটা শব্দ যেটা দিয়ে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায়। যেমন আপনি যখন বলবেন যে বিসাইড দ্য বেড, এর মানে হচ্ছে আপনি নির্দিষ্ট করে একটা বিছানার পাশে জায়গাটাকে বোঝাচ্ছেন। হ্যাঁ, বিসাইড দ্য বেড মানে নির্দিষ্ট করে একটা বিছানার পাশের অবস্থানকেই বোঝাচ্ছেন। তো এখন কথা হচ্ছে বাংলায় আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি কি বিছানার পাশে বলবেন নাকি বিছানাটির পাশে বলবেন? যদি সহজ ভাষায় বলি তাহলে বলবো আপনি দুটাই বলতে পারেন। দুটাই বলতে পারেন, আপনি বিছানার পাশে বলতে পারেন, বিছানাটির পাশেও বলতে পারেন। তাহলে কোনটা বলবেন? যেটা শুনতে সুন্দর লাগে, যেটা আমরা ব্যবহার করি সচরাচর, ওটা বলবেন। তবে মূল ব্যাপারটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে একটা বিছানাকে বোঝাচ্ছেন। মানে আপনি যখন বলবেন দ্য স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড, মানে আপনি যে বলতেছেন এবং যাকে বলতেছেন আপনারা দুজনেই শিওর যে এই বেড বলতে কোন বেডকে বোঝাচ্ছেন, কারণ আপনি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন। এটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে। বুঝতে পারছেন? যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরেন আপনি আহ, কথার কথা জগ খুঁজতেছেন। হ্যাঁ, ধরেন আপনি হাজবেন্ড জগ খুঁজতেছেন, যে এই জগটা কোথায়? আপনার স্ত্রী বলল বিছানার পাশে। তো দেখেন, ঢাকার মধ্যে কিন্তু শত শত বিছানা আছে। তো উনি, আপনার ওয়াইফ কোন বিছানাকে বুঝাইলো? আপনাদের যে বাসার ভিতরে যে বিছানা ওটাকে বুঝাইছে। তার মানে কি নির্দিষ্ট করছে, তাই না? তো মূল কনসেপ্টটা হচ্ছে এটা, যে আপনি যখন দা বেড বলতেছেন তার মানেই হচ্ছে আপনি নির্দিষ্ট করে একটা বিছানাকে বোঝাচ্ছেন। তো বাংলায় মানে এটা হচ্ছে মূল কনসেপ্ট, যে আপনি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন। এখন বাংলায়
আপনি টি দিয়ে বলতে পারেন, টি ছাড়াও বলতে পারেন, যেটা সাবলীল সেটাই ব্যবহার করবো আমরা, সমস্যা নেই। হ্যাঁ, যেমন দেখেন আমরা অনেক সময় বলি বইটা কোথায়, বইটা আবার বইটি দুটাই বলা যায়, বইটাও বলা যায় বইটিও বলা যায়, কোনটা সাবলীল? যেমন আমার কাছে বইটা, বইটি আমি আমি ব্যক্তিগতভাবে আমি বলি না, আমি বইটা বলি। বাংলাটা হচ্ছে এরকম, আর ইংরেজির মূল কনসেপ্টটা হচ্ছে ভাই আপনি একটা নির্দিষ্ট করে একটা বিছানার পাশে বোঝাচ্ছেন, মানে যে কোনো বিছানা না, আপনি বলতেছেন আপনিও জানেন কোন বিছানা, যিনি শুনতেছে উনিও জানে কোন বিছানা, এটাই। ঠিক আছে, খেয়াল করেন। তো তাহলে দ্যাট স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড, এর অর্থ হচ্ছে ওই ছোট চেয়ারটি বিছানার পাশে। আমি চেক করে দেখলাম যে আমাদের ফ্রেজ যে শেখানো হয়েছে সেখানে আমরা বিছানার পাশে জিনিসটাকে বুঝাইছি, এবং এটাই সাবলীল আর কি। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো এরই সাথে আমাদের মানে বাড়ির কাজের যে পর্যালোচনা এটা শেষ হয়ে গেল। তো এখন আগামী 10 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনবেন, 7 থেকে 10 মিনিট লাগবে। গতকাল মানে গত ক্লাসে আমরা যে ফ্রেজটা শিখছি আবার চলেন একটু আমরা শিখি। খেয়াল করেন, মনোযোগ বাড়ায় দেন। স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলোর অর্থ হচ্ছে গুণাগুণ বোঝায়, এগুলো কোনো বস্তুর নাম বোঝায় না। ঠিক একইভাবে এগুলাও গুণাগুণ বোঝায়, কোনো কিছুর কোনো বস্তুর নামকে বোঝায় না। এগুলাও গুণাগুণ বোঝায়, কোনো বস্তুর নামকে বোঝায় না। এগুলাও গুণাগুণ বোঝায়, কোনো বস্তুর নামকে বোঝায় না। তো এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো গুণাগুণ, ধরন, অবস্থা ইত্যাদি বোঝায়, এই শব্দগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যার গুণাগুণ বুঝাবেন তার ঠিক আগে বসবে, ঠিক আগে। ঠিক মানে মাঝখানে দা, দ্যাট এগুলো কিছু আসবে না, একদম ইমিডিয়েট আগে বসবে। যেমন আমরা বলতে পারি যে এই নিউ বুক, মানে নিউটা কিন্তু বুকের আগেই আসছে। জাস্ট এইটাকে বোঝার চেষ্টা করেন যে যে শব্দ দিয়ে আমি গুণাগুণটা বর্ণনা করতেছি ওটা আমি যার গুণাগুণ বর্ণনা করতেছি তার ঠিক আগেই আসবে, বুঝছেন? ওই যে আমি বলছি নতুন কলমটি, হ্যাঁ 2 রোল নাম্বার, উনি বারবার আহ উনি একটা কথা লিখছে যে নিউ দা পেন, মানে নতুনের ইংরেজি আগে করছে পরে দা পেন, না ব্যাপারটা এরকম না। দা নিউ পেন মানে নিউটা একদম ঠিক আগেই বসবে আর কি, আপনি যার গুণাগুণ বর্ণনা করতে চাচ্ছেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে মূল কনসেপ্ট এখানে। তারপরে চলেন আমরা শুরু করি, ফ্রেজ দেখি। আমরা জানি দা বুক, এগুলো আমাদের পুরাণ পড়া। দা বুক মানে বইটি, দা পেন মানে কলমটি, দা ক্লক ঘড়িটি, দা ফ্যান মানে ফ্যানটি। তো এখন আমরা যদি বলতে চাই যে নতুন বইটি, নতুন কলমটি, নতুন ঘড়িটি, নতুন ফ্যানটি, তাহলে যেটা করতে হবে নিউ এটাকে আনতে হবে ঠিক কার আগে, আপনি যার গুণাগুণটা বুঝাবেন ঠিক তার আগে আনতে হবে। হ্যাঁ, নিউ দা বুক এরকম না, নিউ দা পেন এরকম না। হ্যাঁ, এই ভুলগুলো আপনারা কিন্তু করছেন, কারণ হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে ক্লাসই করেন নাই, হয়তো ভিডিও দেখেন নাই, এই কারণে এই ভুলগুলো হয়েছে, নিজের মতো করে লিখে ফেলছেন। বুঝতে হবে, আসসালামু আলাইকুম এটাই স্যার। বলতেছি আর কি। জি, জি স্যার, আপনি ওই যে ফার্স্ট যে অর্ডারটা দেখালেন স্যার, ওতে আপনার এটি নিউ বুক স্যার, তো দা বুক বললেন আপনি। কথা বুঝেন, একটু জোরে বলেন তো ভাই, একটু জোরে বলেন, ক্লিয়ারলি বলেন, লাউডলি বলেন, বুঝি নাই। স্যার প্রথমে যে আপনি এ, ইয়ে নিউ বুক, ওটা এটি বই, আপনি দা বুক বললেন স্যার প্রথমে। দা বুক তো আমি এ- এ- উদাহরণস্বরূপ বলছি, আমি বলছি দা নিউ বুক, আমি উদাহরণস্বরূপ বলছি। এটা তো একটা উদাহরণ দিছি আমি, যে এটা এ নিউ বুক হইতে ও, পারে, দা নিউ বুক হইতে পারে। না, ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন, এই অংশটা আশা করি বুঝতে পারছেন। ওকে, চলেন। তো অনুরূপভাবে পুরাতন বইটি, দি ওল্ড বুক, শুধু বইটি করলে মানে ইংরেজি হবে দা বুক, কিন্তু আপনি বলতেছেন পুরাতন বইটি, দি ওল্ড বুক, পুরাতন কলমটি, দি ওল্ড পেন, পুরাতন ঘড়িটি, দি ওল্ড ক্লক, পুরাতন ফ্যানটি, দি ওল্ড ফ্যান। তাই না? আপনি যেটা দিয়ে গুণাগুণ বর্ণনা করবেন এটা ঠিক আগে আগে বসবে, বাস। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো বুঝে থাকলে চেষ্টা করি, চলুন। পুরাতন বাড়িটি, দি ওল্ড হাউস, লম্বা গাছটি কি, দ্য টল ট্রি। তারপর হচ্ছে পরিষ্কার গ্লাসটি, দ্য ক্লিন আপনার গ্লাস, দামি গাড়িটি, দ্য কস্টলি কার। তাই না? একদম সহজ, খেয়াল করে দেখেন। দি ওল্ড হাউস পুরাতন বাড়িটি,
দি টল ট্রি, লম্বা গাছটি, দ্য ক্লিন গ্লাস, পরিষ্কার গ্লাসটি, দ্য কস্টলি কার, দামি গাড়িটি। অর্থাৎ আপনি যে শব্দটা দিয়ে গুণ বর্ণনা করতেছেন ওটা ঠিক আগে বসবে। কার আগে বসবে? আপনি যার গুণাগুণ বর্ণনা করতেছেন তার ঠিক আগে বসবে। সহজ, অনেক সহজ। চলেন আরো শিখি। খেয়াল করেন, আমরা জানি দিস বুক মানে এই বইটি, দ্যাট পেন মানে ওই কলমটি, দিস ক্লক এই ঘড়িটি, দ্যাট ফ্যান ওই ফ্যানটি। হ্যাঁ, মনে রাখবেন দিস নিউ বুক এর অর্থ হচ্ছে এই নতুন বইটি, দ্যাট নিউ পেন ওই নতুন কলমটি, দিস নিউ ক্লক এই নতুন ঘড়িটি, দ্যাট নিউ ফ্যান ওই নতুন ফ্যানটি। ভাই এই কথাটা শুধু মাথায় রাখেন যে আপনি যে শব্দ দিয়ে আপনি গুণাগুণটা বর্ণনা করবেন ওটা ঠিক আগে বসবে। কার আগে বসবে? আপনি যার গুণাগুণ বর্ণনা করতেছেন তার আগে। এই কথাটা বুঝলেই তো হয়ে যায় ভাই। এই কথাটা বুঝলে তো আর আপনি নিউ দিস বুক এইভাবে তো বলেন না, বা দিস বুক নিউ এইভাবে তো বলেন না। মানে আপনি এই নতুন বইটি সম্পর্কে কিছু বলবেন, এখনো বলা স্টার্ট করেন, এটা ফ্রেজ, এটা একটা বাক্যাংশ। আমরা অনেক সময় বলি যে এই নতুন বইটা তুমি বক্সের মধ্যে যত্ন করে রাখবা, এই এই নতুন বইটা তুমি তোমার ব্যাগে যত্ন করে রাখো, আমরা বলি না? মানে এই নতুন বইটা সম্পর্কে আমরা কথা বলতেছি। ঠিক আছে, চলেন তারপর অনুরূপভাবে দেখি আমরা। যেমন দিস নিউ কার এই নতুন গাড়িটি, দ্যাট টল ট্রি ওই লম্বা গাছটি। তারপরে দেখেন যে দিস স্মল টেবিল এই ছোট টেবিলটি, দ্যাট বিগ ক্লক ওই বড় ঘড়িটি। বুঝতে একটু মাথা খাটাইতে হবে ভাই, বুঝবেন, মুখস্থ করবেন। চলেন আমরা চেষ্টা করি। এই পরিষ্কার বিছানাটি, দিস ক্লিন বেড ওই খোলানো জানালাটি, দ্যাট ওপেন উইন্ডো এই মজবুত দরজাটি, দিস স্ট্রং ডোর ওই সস্তা টেবিলটি, দ্যাট চিপ টেবিল। এগুলোই তো নাকি? একদম সহজ যদি বুঝতে পারেন। মূল ব্যাপারটা যদি বুঝতে পারেন যে মূল ব্যাপারটা কি, মূল ব্যাপারটা হচ্ছে আপনি যে শব্দ দিয়ে গুণাগুণ বর্ণনা করবেন ওইটা ঠিক আগে বসবে। কার আগে বসবে? আপনি যার গুণাগুণ বর্ণনা করতেছেন তার আগে বসবে, এবং ফ্রেজটার অর্থ দাঁড়াবে বাংলা এরকম। আচ্ছা জি, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসলে এটা গত ক্লাসের পড়াই ছিল। হ্যাঁ, এটা নতুন পড়া না, যেহেতু আপনারা বারবার ভুল করছিলেন এই জন্য আপনাদেরকে আবার একবার রিভিশন দিয়ে দিলাম আর কি। তো বাড়ির কাজ নিবেন। বাড়ির কাজ হচ্ছে ওই আগে যেগুলো দিছি ওগুলাই। আমি দেখতে চাই এবার ঠিক মতো পারেন কিনা, স্ক্রিনশট দেন। এগুলো নতুন না, গত ক্লাসের বাড়ির কাজ আবার দিছি এবং আজকে ব্যাখ্যাও দিছি। এরপরও যদি কেউ ভুল করেন তারা গুলি করে মেরে ফেলা দরকার। আচ্ছা দেন, স্ক্রিনশট দেন। জি, বাড়ির কাজ জমা দিবেন 8 তারিখ মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত। আবার বলছি, 8 তারিখ মঙ্গলবার, তারিখটা মনে রাখেন, 8 তারিখ মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত, এর মধ্যে বাড়ির কাজটা জমা দিবেন। ঠিক আছে, মনে রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। তো বোকার দলে নাম লেখায়েন না, কোনো কিছু এমনি এমনি হয় না। ঠিক আছে, মাথায় রাখবেন সবসময়। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই। গত ক্লাসের বাড়ির কাজগুলো আজকে ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম, আপনাদের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করলাম। তো দিন শেষে আমি দিন শেষে বলতে অবশেষে আমি এটাই বলতে চাই, আসলে যাদের একটা ক্লাস বুঝতে সমস্যা হবে তারাই কোথাও না কোথাও ঝামেলা করবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস ভালো মতো আয়ত্ত করতে হবে। একটার সাথে একটা লিঙ্ক আছে। 13 নাম্বারটা বুঝবেন, 14 বুঝবেন, 14 বুঝবেন, 15 পারবেন, 15 বুঝবেন, 16 পারবেন। একটার সাথে আর একটা কানেক্টেড। মাঝখানে একটা বুঝবেন না, তাহলে দেখবেন যে এলোমেলো হয়ে গেছে, যেমনটা আমরা দেখতে পারলাম আজকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।